গুলশানে ছাত্র হত্যার প্রধান আসামি তানভীর ৩ দিনের রিমান্ডে। এদিকে গুলির নির্দেশদাতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। জানাবো গণ অভ্যুত্থানে পলাতক স্বৈর শাসকদের করুণ পরিণতি, হাসিনার অডিও আস্ফালন এবং সর্বশেষ জানাবো পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলশানে ছাত্র হত্যার প্রধান আসামি তানভীর ৩ দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নস্যাৎ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন গুলশানের ব্যবসায়ী তানভীর আলী। তারই প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। আদালতের নির্দেশে আব্দুল্লাহ আল আবিরকে হত্যার অভিযোগে তানভীর আলী সহ ১.৫ থেকে ২ শতাধিক লোকের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়। জানা যায়, আসামি তানভীর আলীর বিরুদ্ধে বিগত ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার, অবৈধ অর্থ উপার্জন, ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে সেলিনা আক্তার ধর্ষণের মামলা করে হয়রানির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার করেনি। অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একাধিকবার নোটিশ করলেও তিনি হাজির হননি। সূত্র জানায়, তার বিরুদ্ধে দুর্নীতির এবং অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং তাকে একাধিকবার নোটিশও করা হয়েছে। জানা গেছে, ছাত্র গণহত্যার অভিযোগে গত শনিবার দেশ ত্যাগ করে পালানোর সময় গুলশানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক পর্যায়ে তানভীর সরকারি দলের সদস্য বিগত সরকারকে সহায়তার কথা স্বীকার করেছেন। গুলির নির্দেশদাতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ সদরের ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা মোহাম্মদ মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণের জন্য অস্ত্রধারীদের নির্দেশ দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম মাসুদ। তার নির্দেশে সেখানে গুলি চালানো অস্ত্রধারীরা। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক থেকে জীবনযাপন করেছিলেন। গণ অভ্যুত্থানে পলাতক স্বৈর শাসকদের করুণ পরিণতি, হাসিনার অডিও আস্ফালন। ছাগল নাচে খুঁটির জোরে, কুত্তা নাড়ায় লেজ, বিকেল বেলায় সূর্য হারায় দুপুর বেলার তেজ। বক ধার্মিক মৎস্য ধরে সাধু লেবাস পরে, ধর্মকর্ম শিকায় উঠে জালিম লোকের ঘরে। ছড়াকারের এই ছড়ার প্রতিটি ছত্রের সঙ্গে শেখ হাসিনা জীবন কর্মকাণ্ডের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। মূলত ওই ছড়ার মতো শেখ হাসিনা ছিলেন বকধার্মিক। সাধুর লেবাস পরে তিনি শাসন করছিলেন। শেখ হাসিনা প্রতিদিন কোরআন পড়তেন এবং নিয়মিত জাহাজুতের নামাজ আদায় করতেন দাবি করলেও গণভবন উল্লাসের সময় জনতা সবকিছু পেলেও কোনো জায়নামাজ পায়নি। লাখো নেতাকর্মীকে দেশে বিপদের মুখে ফেলে দিল্লিতে পালানো শেখ হাসিনা এখন টেলিফোনে আস্ফালন করছেন। বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে ফোনের সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে নিজেকে জানান দিচ্ছেন। একদিকে দেশে বিপদগ্রস্ত দলের নেতাকর্মীদের ক্ষত বিক্ষত হৃদয়ে মলম দিচ্ছেন, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেয়া দম্ভক্তির মতো চট করে দেশে ঢুকে যাওয়ার কথা বলছেন। হিন্দুত্ববাদী ভারতের খুঁটির জোরে এখনো লেজ নাড়াচাড়া করলেও নিজের ক্ষমতা তিনি হারিয়ে পালিয়েছেন। এখন আর চাইলেই দেশে ফিরতে পারবেন না। ফিরলে তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত অপরাধী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে। জুলাই আগস্ট ৩৬ দিনের গণহত্যার দায়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর শেখ হাসিনাকে সে পরিণতির দিকে যেতে হবে। ভারতীয় নেতাদের অনুকম্পায় থেকে দেশের নেতাকর্মীদের ক্ষোভ প্রশমন করতে এবং চাঙ্গা করতে চট করে দেশে ঢুকবো, মন্তব্য মামার বাড়ির আবদারের নামান্তরে। ভারতের নাচের পুতুল হাসিনা ১৫ বছর দেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গিয়েছেন। মহাপ্রকল্পের নামে ঋণ করে দেশকে ঋণগ্রস্তে জর্জরিত করেছেন। প্রকল্পের জন্য বিদেশি ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দলবাজদের ব্যাংকের লাইসেন্স দিয়ে দেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে। মানুষের মধ্যে রাজনৈতিক ও সামাজিক বিরোধ সৃষ্টি করে দেশকে বিভক্ত জাতিতে পরিণত করেছেন। দুর্নীতিকে রাষ্ট্রীয় রূপ দিয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় দপ্তর পরিণত করেছেন। জাতীয় সংসদকে বানিয়েছিলেন আওয়ামী ক্লাব আর বিচার বিভাগকে বানিয়েছিলেন আওয়ামী আইনজীবী পুনর্বাসন কেন্দ্রে। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন। কিছু কিছু পুলিশ কর্তা হয়ে উঠেছিল দানব। শত শত মানুষকে গুম করে বছরের পর বছর আয়নাঘরে বন্দী রেখেছেন, কাউকে হত্যা করেছেন। আবার প্রকাশ্যে বহু মানুষকে খুনের নির্দেশনা দিয়েছেন এবং দেশের এক ঝাঁক সাংবাদিককে হালুয়া রুটি দিয়ে স্তবক করতে রেখেছিলেন। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে গত জুলাই আগস্ট পুলিশকে দিয়ে গণহত্যা চালিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হয়েছেন। হাসিনার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রায় ১৫০ শতাধিক হত্যা মামলা হলেও গণহত্যার দায়ে কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মানবতা বিরোধী গণহত্যাকারী হিসেবে তিনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে চিহ্নিত। অপরদিকে পালানোর আগে তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং দলের সাবেক মন্ত্রী, এমপি এবং শত শত নেতা, পাতিনেতা, উপনেতা ও হাজার হাজার কর্মীকে রাজপথে নেমে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দিয়ে নিজের নিরাপদে পালিয়ে যান। ফলে তার দলের সাবেক মন্ত্রী, এমপি, বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও আমলারা গ্রেপ্তার হচ্ছেন, রিমান্ডে যাচ্ছেন। একজন রাজনীতিকের এমন চাতুরী আচরণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তাদের অনেকে এখন নিজেদের ভুল রাজনীতির কথা স্বীকার করে বলছেন, শেখ হাসিনার মতো মিথ্যাবাদী, চতুর, স্বার্থপর, বিশ্বাসঘাতক মহিলাকে নেতা মেনে নেওয়া ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিফোনে, অডিওতে শেখ হাসিনা যতই গলাবাজি শোনা যাক না কেন, তিনি এখন দিল্লিতে স্বাভাবিক অবস্থায় নেই। তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আশ্রয় দেওয়া হয়েছে। গণহত্যাকারী এবং মানবাধিকার লঙ্ঘনকারী হওয়ায় যুক্তরাষ্ট্র সহ কোনো উন্নত দেশ তাকে আশ্রয় দেবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু 15 বছর বাংলাদেশের বদলে ভারতের স্বার্থ বেশি গুরুত্ব দেয় ভারত তাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে ভারতকে বার্তা দিয়েছেন, গণহত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। বাংলাদেশের জনগণ দেশে ফিরিয়ে এনে তার বিচার চায়। যতদিন সে ভারতে থাকবে তাকে চুপ থাকতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, বিচার প্রক্রিয়া শুরু হলে শেখ হাসিনাকে দিল্লির কাছ থেকে ফেরত চাওয়া হবে। ওদিকে ভারত তাকে কথা বলতে এবং দিল্লিতে অবস্থানরত মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেয়নি। ভারত সরকার তাকে বক্তৃতা, বিবৃতি দেয়া থেকে বিরত রাখায় শেখ হাসিনা পুরচালের আশ্রয় নিয়েছেন। তিনি বিদেশে তথা আমেরিকা ও কানাডায় থাকা নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। মুহূর্তেই সে অডিও রেকর্ড ভাইরাল হয়ে যাচ্ছে। শেখ হাসিনার এই চাতুর্য নিয়ে বাংলাদেশে তো বটেই, ভারতে বিতর্ক শুরু হয়ে গেছে। দিল্লির বুদ্ধিজীবীদের অনেকেই বলছেন, শেখ হাসিনা ভারতকে বিপদে ফেলে দিয়েছে। ভারতকে খুঁটি হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা যতই লাফালাফি করুক, এটা বেশি দিন চলবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে হয়তো তাকে ফেরত চাওয়া হবে। তাছাড়া হাসিনার এখন বৈধ কোনো পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া 45 দিন দিল্লিতে থাকার পর ভারত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার। তবে শেখ হাসিনার মতো গণ অভ্যুত্থানে দেশ থেকে পালানো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের পরিণতি প্রণিধানযোগ্য। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে গণহত্যা করেছেন। তার আগে 15 বছর চরম নিষ্ঠুরতা চালিয়েছেন। জুলাই আগস্টের গণহত্যার টাটকা প্রমাণাদি দেশবাসীর সামনে রয়ে গেছে। বিচার প্রক্রিয়া শুরু হলে সেই বিভৎস চিত্রগুলো জাতির সামনে উঠে আসবে। শেখ হাসিনার মতো জনগণের উপর নিষ্ঠুরতা চালিয়েছিলেন যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট। গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন 1991 সালে। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়। বিচার চলাকালীন সময় 2006 সালে জাতিসংঘের আটক কেন্দ্রে বন্দী অবস্থায় মারা যান মিলোসেভিচ। রুয়ান্ডার সাবেক প্রধানমন্ত্রী জিন কাবান্দা ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালিয়েছিলেন। 1994 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়। তার পরিণতি বিশ্ববাসী দেখেছে। 1998 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন চিলির প্রেসিডেন্ট আগস্টো পিনোচেট। অতঃপর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। 2004 সালে মামলা চলার সময় তিনি কারাগারে বন্দী অবস্থায় মারা যান। ইরাকের সাদ্দাম হোসেনের বিচার ও ফাঁসির বিষয় অবশ্য অন্য প্রেক্ষাপট। বাংলাদেশের একমাত্র শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। বিদেশে পালানোর সময় তিনি দলের লাখো নেতাকর্মীর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেননি। নিজে বাঁচলে বাপের নাম প্রবাদের মতোই তিনি একমাত্র বোনকে সঙ্গে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন। তার পুত্রকন্যা ও বোনের ছেলেমেয়েরা সবাই বিদেশে নিরাপদে। 1990 সালে গণ অভ্যুত্থানে এইচ.এম. এরশাদের পতন হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট এরশাদ জাতীয় পার্টি নেতাকর্মীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ থেকে পালিয়ে যাননি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। নিজে জেল জুলুম সহ্য করে জাতীয় পার্টি নেতাকর্মীদের রক্ষা করার চেষ্টা করেছেন। 2007 সালে 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার পরিবার তথা দুই পুত্রকে চরম নির্যাতনের মুখে পড়তে হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিপদে ফেলে বেগম খালেদা জিয়া বিদেশে পালিয়ে যাননি, বরং তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করে ফখরুদ্দিন মঈন আহমেদ সরকার ব্যর্থ হয়েছেন। এরশাদ ও বেগম খালেদা জিয়া নিজ নিজ দলের লাখো নেতাকর্মীকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করতে নেতা হিসেবে নিজেরাই জেল জুলুম সহ্য করেছেন। অথচ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে পালিয়েছেন। অবশ্য বিশ্বের আরো কয়েকজন নেতা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে পালিয়েছেন। তাদের কেউ কেউ দেশে ফিরে এসে পুনরায় রাজনীতি করে ক্ষমতা পেয়েছেন। তবে যারা দেশের রাজনৈতিক বন্দোবস্ত করে রেখে বিদেশে গেছেন, তারা ফিরে এসে কেউ সরকার গঠন করেছেন, কেউ রাজনীতিতে সক্রিয় হয়েছেন। আর যারা দলের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের জীবন বাঁচানোর লক্ষ্যে কেবল শেখ হাসিনার মতো পালিয়েছেন, তারা নতুন করে রাজনীতিকে পুনর্বাসিত হতে পারেননি। 2011 সালে আরব বসন্তে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে তিনি দেশ থেকে পালাননি। তার মৃত্যুদণ্ড দেয়া হলেও তার পুত্র সাইফ আল গাদ্দাফি কয়েক বছর পর দেশের রাজনীতিতে ফিরে এসে জনপ্রিয়তা অর্জন করেন। 2011 সালে মিশরের হুসনে মুবারক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর 6 বছর পর তার পুত্র গামাল মোবারক 2017 সালে দেশের রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠেন। 1998 সালে ইন্দোনেশিয়ার সুহার্তো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন, কিন্তু তার কন্যা সিটি হুতাইস সুহার্তো 2024 সালে ক্ষমতায় ফিরে আসেন। পাকিস্তানের বেনজির ভুট্টো ক্ষমতাচ্যুত হয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি দেশের রাজনৈতিক বন্দোবস্ত করে বিদেশ যাওয়ায় দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছিলেন। যদিও তিনি একটি সমাবেশে আততায়ীর গুলিতে নিহত হন। পাকিস্তানের নওয়াজ শরীফ 2017 সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন, অতঃপর তিনি বিদেশ চলে যান, কিন্তু ছোট ভাই শাহবাজ শরীফকে দল পরিচালনার দায়িত্ব দিয়ে যান। দেশের রাজনৈতিক বন্দোবস্ত রেখে যাওয়ায় বিদেশ থেকে ফিরে এসে তিনি পুনরায় রাজনীতি ও সরকার গঠনের সক্ষম হন। 1986 সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতাচ্যুত হন। সে সময় তার স্ত্রী এমেলডা মার্কোসের হাজার জোড়া জুতোর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়। 36 বছর পর তার পুত্র ফারদিন মার্কোস সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পৃথিবীতে এমন অনেক নেতা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পুনরায় তিনি নিজে, তার পরিবারের সদস্য এবং তার দল ক্ষমতায় এসেছে, এখন নজির রয়েছে। তবে 2021 সালে আফগানিস্তানের আশরাফ গানি ক্ষমতাচ্যুত হয়ে আর ফিরতে পারেননি। এই আশরাফ গানি ছিলেন শেখ হাসিনার মতো ভারতের দালাল, ফলে তিনি দেশে ফিরতে পারেননি। 2022 সালে শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হন। পতনের সময় রাজাপাকসে প্রেসিডেন্ট প্রাসাদের মতো শেখ হাসিনার গণভবনে জনতা উল্লাস করে। হিন্দুত্ববাদী ভারতের আশ্রয় থেকে শেখ হাসিনা এখন টেলিফোনে যতই আস্ফালন করুক না কেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে বোঝা যাবে তার পরিণতি কোন দিকে যায়। আর আওয়ামী লীগ ও দলের নেতাকর্মী, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা আগে জানিয়ে দিয়েছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আর আওয়ামী লীগের নেতাদের না জানিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় অনেক নেতাই শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।